প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, সরকারি চাকরিতে সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% বিনিয়োগের বিধান রেখে কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাকি 7% নিয়োগ পাবে কোটার ভিত্তিতে। ধীরে ধীরে কারফিউর সময় কমিয়ে আনা হচ্ছে। আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অফিস আদালত, খুলে দেওয়া হচ্ছে সব পোশাক কারখানা। ইতোমধ্যে তৈরি পোশাক রপ্তানি খাতে ক্ষতি হয়েছে প্রায় 6,400 কোটি টাকা, জানিয়েছে বিজিএমইএ। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সফটওয়্যার খাতে ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা, বলেছে বেসিস। গত কয়েকদিনের সহিংসতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিআরটি, বিটিবি ভবন সহ সরকারি বহু স্থাপনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ভর করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামাত। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনা বিষয়। পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ, সিনিয়র সাংবাদিক নজরুল কবির এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। ফোনে আপনাদের সঙ্গে যুক্ত আছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশন পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয়ে, পরিস্থিতি স্বাভাবিক হবে কবে। প্রথমে শুরু করতে চাই নজরুল কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে গত কয়েকদিন ধরে কী ঘটনাগুলো ঘটেছে এবং একটা শ্বাসরুদ্ধকর অবস্থা সারা বাংলাদেশে ছিল, বিশেষ করে ঢাকা শহরে। দুঃখিত দর্শক, ফেসবুকে আমরা সাময়িকভাবে সম্প্রচার করতে পারছি না, হয়তো টেকনিক্যাল অবস্থার উন্নতি হয়তো করা যেতে পারে। নজরুল কবির, এই প্রেক্ষাপটে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন যে অবস্থাটি ছিল? আপনি জানেন যে ধ্বংসযজ্ঞ হয়েছে। অনেক ধন্যবাদ। যে আসলে কম বেশি যা ঘটেছে, শুধু আমি আপনি না, এটা সারা দেশবাসী কম বেশি এখন জেনে গেছে যে একদিকে কোটা সংস্কারের ব্যাপারে যে আন্দোলনটি চলছিল, একটি শান্তিপূর্ণ আন্দোলন কী করে সহিংস আন্দোলনের রূপ নিল তা এখন সবার কাছে কম বেশি স্পষ্ট। তবে যেই শিরোনামটি আজকে করেছেন আপনারা, যে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, আমি খুব দ্রুতই এই পরিস্থিতির স্বাভাবিকতার জায়গাটা দেখছি না। এই কারণেই দেখছি না, কারণটা হচ্ছে দেখেন যে এমনিতে হয়তো এক ধরনের স্বাভাবিকতার কথা আমরা বলবো যে ইতিমধ্যেই সরকারি অফিস আদালত খুলে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে, সীমিত আকারে সমস্ত কিছু আপনি বললেন আপনার ভূমিকা আলোচনায়। আমি যেই জায়গাটায় খুব সহসা দেখছি না এই কারণেই, কারণ যেই চক্রটি নাশকতা চালিয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে, সরকারি মহল থেকে তো বটেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে। আমরাও যখন গণমাধ্যম কর্মীরা মাঠে ছিলাম, আমরা দেখেছি কোন কোন স্পটে কোন ধরনের মানসিকতার লোকজন ছিল, কারা ছিল, কোন লেয়ারের কর্মীরা ছিল, কী ধরনের কার্যক্রম হয়েছে। এবং খেয়াল করে দেখবেন, কোনো স্বতঃস্ফূর্ত মুভমেন্টের থেকে যখন কোনো ভাঙচুর হয়, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপনি ছাত্রনেতা ছিলেন, আপনি নিজে জানেন, এখানে আমরা কম বেশি প্রত্যেকেরই আমাদের রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা আছে। সেই রকম একটি বাস্তবতায় স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে যদি কোনো ভাঙচুর হয়, তার এক ধরনের ক্যারেক্টার থাকে। কোন কোন স্থাপনায় হামলাগুলো হয়েছে, কেন হয়েছে, এর মধ্য দিয়ে স্পষ্ট যে পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছে একটি চিহ্নিত অংশ। যেই চিহ্নিত অংশের সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নযুক্ত, ঠিক সেই কাজগুলোই যারা চায় না, যারা বাংলাদেশের, এমনকি বাংলাদেশের যে বিশেষ করে গত 15 বছরের যে বিশাল উন্নয়নের জায়গাগুলো আছে, তার যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোতে আঘাত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মতো একটি সম্প্রচার, আপনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছেন, সম্প্রচার মাধ্যম, এই সম্প্রচার মাধ্যমে আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচার ছিল ও যখন ক্ষমতায়, তখন আন্দোলন সংগ্রাম হচ্ছে। কোনোদিন কি বাংলাদেশ টেলিভিশন নিয়ে আমরা সমালোচনা করেছি, বক্তৃতা করেছি? কিন্তু হামলা হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশনের ভেতরের আর্কাইভ পুরানো হয়েছে। এটিকে আপনাকে বিশ্বাস করতে হবে যে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্টের রাস্তা কতগুলি টোকাই গিয়ে আর্কাইভ ভেঙে দিয়েছে? নিশ্চয়ই না। ঠিক একই রকমভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কোথায় ডাটা সেন্টারটি আছে, এই ডাটা সেন্টারটি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন থেকে এই কাজটি হয়েছে বিশ্বাস করতে হবে? একেবারেই না। সড়ক ভবনে আপনার কোথায় পদ্মা সেতুর প্রকল্পের অফিস, কোন রুমে প্রকল্পের কাগজপত্রগুলো আছে,
সেই রুমটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এত সহজ? ফলে এই সমস্ত পরিস্থিতিকে স্বাভাবিকতায় আনতে যথেষ্ট সময় লাগবে। আমি এই ক্ষেত্রে শুধু একটু আলোচনা, এখানে আজকে সরকারি দলের জর্জ ভাই আছেন, শুধু বলতে চাই আমার কাছে খুবই পীড়াদায়ক, কিন্তু এই তিক্ত কথাটি বলতে হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য একাধিক গোয়েন্দা সংস্থা আছে। এত বড় ম্যাসাকার হয়ে গেল, এই পরিকল্পনাগুলো কি কোনোভাবেই টের পায় না বাংলাদেশের ইন্টেলিজেন্স? ধন্যবাদ ধন্যবাদ নজরুল কবির, আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ, বিপিএম বা পিপিএমবার। জনাব হারুন রশিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জনাব হারুন রশিদের সাথে আমরা সংযুক্ত হতে পারছি না, এরপরে আমরা তার কাছে নিশ্চয়ই আমরা আবারও আসবো। এ পর্যায়ে যাচ্ছে আরিফ, যে আপনি বলেন যে প্রসঙ্গটি তুলেছেন নজরুল কবির, যে এত বড় একটি পরিকল্পনার ভেতর দিয়ে নিশ্চয়ই একদিন এই পরিকল্পনাটা ধ্বংসযজ্ঞ, যেটা নজরুল কবির বলবার চেষ্টা করেন যে ডেটা সেন্টার এবং প্রতীকগুলো বাংলাদেশের রাষ্ট্রের যে প্রধান যে বাংলাদেশ টেলিভিশন এবং ডেটা সেন্টার, সেতু ভবন, স্বপ্নের মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের কাউন্টার এবং এই ধরনের অসংখ্য স্থাপনা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। তাহলে কি এত বড় একটা প্ল্যানিংয়ের ভিতর দিয়ে হয়েছে? তাহলে এগুলো কি তথ্য কি গোয়েন্দা ফেলিওর কি বলবেন না আপনি? এটা প্রথম কথা হচ্ছে গোয়েন্দা ফেলিওর, এই বিষয়ে কোনো সন্দেহের কিছু নাই। এই ধরনের ঘটনা, ডিজাস্টার কিন্তু এর আগেও ঘটেছে, এমন না যে একটা সম্পূর্ণ নতুন কিছু হয়েছে। আমরা 13-14 সালের অভিজ্ঞতা থেকে যদি বলি, এবং এটা যে আবার ঘুরে ঘুরে আসবে, যাদের সাথে যারা এইটা করে তারা যে অনেক সংগঠিত, তাদের এক ফান্ডিংয়ের ব্যাপার আছে, তাদের প্রফেশনালিজমের ব্যাপার আছে, এগুলো কিন্তু খুব প্রতিষ্ঠিত সত্য। তাহলে কথা হচ্ছে এদেরকে কেন, কিন্তু তারা কি রাষ্ট্রীয় মাধ্যমের চেয়ে শক্তিশালী? এটা হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমের ধরতে পারলো না রাষ্ট্রীয় মাধ্যমগুলো শক্তিশালী না বলে কিন্তু রাষ্ট্র জিতেছে, এটাও কিন্তু সত্যি কথা। যে শক্তিশালী না, এটা তো বিনাশ করা যেত প্রথমেই, না এটা বিনাশ করা যেত। এখন মূল যে ব্যাপারটা হচ্ছে যে নজরুল এটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাদের একটা বড় ব্যর্থতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা না যায়, তাহলে কিন্তু প্রতিবারই যে বাঘ এলো বলে আপনার বাঘ যে একবার আসবে না সেটাও আপনি বলতে পারবেন না। এই জায়গাগুলো দেখার বিষয় আছে অনেক। এই যে জিনিসগুলো নজরুল ভাই বলছিলেন, যেমন ধরুন ভিটিভির যে স্পেসিফিক যে জায়গাগুলো পোড়াতে হবে বা অন্যান্য সরকারি ভবনের, এখানে কি ওই ভবনের ভিতরে যারা ছিলেন তাদেরও কারো কোনো যোগসাজশ আছে কিনা, এগুলো কিন্তু তদন্তের ভিতরে আসতে হবে। আপনি ভিটিভি আমরা দেখেছি সব সময় ওই যে কথাটা বলছিলেন, এরশাদ আমলে 2-1বার ঢিল টুল ছোড়া হয়েছে, ভিতরে যাওয়ার কথা কেউ চিন্তা করে নাই। সেখানে শুধু গিয়ে যদি ভাঙচুর করে চলে আসতো, আমি ভাবতাম যে তাৎক্ষণিক উত্তেজনা, সেই জায়গাটা কিন্তু দখলে ছিল। এইগুলো বাস্তব সত্য মানতে হবে যে একটা চক্রের হাতে দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা বিটিভি ভবন দখলে ছিল, যেটা আমরা দেখতাম। একটা সময় যখন সামরিক শাসকরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেন, তারা বন্দুক দিয়ে গিয়ে প্রথমে বিটিভি দখল করতেন এবং এখান থেকে সম্প্রচার করতেন। সুতরাং এখন যারা এই কাজগুলোর সাথে জড়িত, তারা সেই স্পেসিফিক জায়গাগুলো জানে। আমি জানি না এই দীর্ঘক্ষণ দখল রাখার পিছনে তারা কারোর জন্য অপেক্ষা করছিল কিনা না, বা অন্য কোনো প্রক্রিয়ার জন্য আশা নিয়ে বসেছিল কিনা না, এটা তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু প্রথম যে জিনিসটা হচ্ছে রিয়েলাইজ করতে হবে যে রাষ্ট্রের অস্তিত্বের জন্য আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিলেন বা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আন্তরিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, তাদের যোগ্যতা, দক্ষতা এবং তারা একই স্থানে দীর্ঘদিন বসে থাকার কারণে স্থবিরতার মধ্য দিয়ে পড়েছেন কিনা, এই আত্মজিজ্ঞাসার মধ্যে তাদেরকেও যেতে হবে, সরকারকেও যেতে হবে। আচ্ছা, আর যদি একটা বলুন যে ডেটা সেন্টারটাকে আক্রমণ করা হলো, অর্থাৎ বাংলাদেশটা বিচ্ছিন্ন হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে, এবং যেখানে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে, এই জায়গাটাকে কী বলবেন? যেটা নজরুল কবির বললেন যে অর্থাৎ পদ্মা সেতুর যে দলিল দস্তাবেজ যেখানে আছে সেখানে হিট করা হয়েছে। শুধু তাই নয়, অর্থাৎ গার্মেন্টস সেক্টরে যে ক্ষতির পরিমাণ আপনাকে আগেই বলেছি, এবং নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসকে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে শত অর্থাৎ দ্রব্যমূল্য রেডি ছিল বিদেশে যাওয়ার জন্য, 55টি কম্পিউটার নিয়েছে, আমরা বিভিন্ন জানতে পেরেছি। এরকম অসংখ্য খবর কিন্তু এখন আসছে। সেক্ষেত্রে আপনি শুধু বড় শিল্পের বিষয় না, ছোট শিল্পগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে আজকে আমি যে তরুণ উদ্যোক্তা যারা ফেসবুক ভিত্তিক বা অনলাইন ভিত্তিক কাজ করেন, তাদের অনেকের সাথে আমি সংযুক্ত থাকি। তাদের কিন্তু প্রতিদিনের খরচটা প্রতিদিন তুলতে হয়, তার সংসারটা চলে কিন্তু খুব অল্প একটা আয়ের মাধ্যমে। তারপরে ধরুন আমাদের প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, খুব $100 থেকে $1000-2000 হচ্ছে গড় আয় এদের। এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা এমন না যে না 3 দিনের রোজগার বন্ধ হয়ে গেছে, এটা শ্রমজীবী কাজ না, তার সেই ক্লায়েন্টটা হারিয়ে যাবে। আজকে আমি একজন গার্মেন্টস ব্যবসায়ীর সাথে সকালে কথা হচ্ছিল, জাপানের একজন
ক্রেতা বাংলাদেশে আসতে চায় না দীর্ঘদিন, এইবারই তারা কনভিন্স করেছিল এবং তার সাথেই মিটিং ছিল এই সপ্তাহে এবং উনি খুবই ফ্রাস্ট্রেটেড যে ওই বায়ার এখন বলছে যে আই টোল্ড ইউ সো, তোমাদের দেশে আমরা এই জন্য আসতে চাই না, বিকজ দে আর এক্সপেন্সিভ বায়ার। তারা শুধুমাত্র দ্রব্যের জন্য আসে না, তাদের সিকিউরিটির একটা ইস্যু আছে। তো এই সব জায়গায় মিলে যে ক্ষতি হয়েছে এটা কিন্তু শুধুমাত্র ওই 6,500 কোটি টাকা বা 400 কোটি টাকা। আচ্ছা, আরেক দিক থেকে আপনি বলেন যে এই জায়গাগুলোতে হিটটা করার কারণ কি, অর্থাৎ এই জায়গাগুলোতে, মানে এই জায়গাগুলোতে হিট করবে। আমি জানি না কেন আমরা এই প্রশ্ন করি। এই আন্দোলন ছিল এটি, কিন্তু আপনার এই জায়গাটাতে আন্দোলনের সাথে কিন্তু এটা এই অংশের কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা আমাদেরকে মানতে হবে। এখানে পক্ষ হচ্ছে তিনটা, একটা হচ্ছে সরকার পক্ষ, একটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী যারা আবেগের জায়গা থেকে এই আন্দোলনে জড়িত হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মিসগাইডেড করা হয়েছে এবং তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। সেই উস্কানির দায় দায়িত্বও কিন্তু সরকারের কারো না কাউকে নিতে হবে। এই জায়গাগুলোর বাইরে তৃতীয় পক্ষ এই সুযোগটা নিয়েছে, দে আর রেডি। এই ধরনের কিছু একটা ঘটবে, ঘটার সাথে সাথে তারা বাকি কাজগুলো করবে। এবং আমরা যতটুকু জানি যে এটা যদি ওই জায়গায় ওই পর্যায়ে থামানো না যেত, পরবর্তী 3 দিনে আরও অনেকগুলো স্টেক হোল্ডারের এখানে সংযুক্ত হওয়ারও একটা সম্ভাবনা ছিল বলে জানা যাচ্ছে। এখন আমি একটু সেলিম ভাই, আরিফ ভাইয়ের এই বক্তব্যটার সঙ্গে ছোট্ট জায়গা যোগ করি। আজকে কি ঘটনাটা ঘটলো, ধরেন আমরা জানি যে এর আগে এই কোটা আন্দোলন যারা করেছিলেন, যে নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু, সেই নুরুর যে সংগঠন, তাদের যে সিস্টার কনসার্ন অর্গানাইজেশন প্রবাসী কল্যাণ পরিষদ, সেই প্রবাসী কল্যাণ পরিষদের ব্যানারে 57 জন মিছিল করেছিল সংযুক্ত আরব আমিরাতে এটার সমর্থনে। আজকে সেইখানকার আপনি হিসাবগুলো দেখবেন, বহু দিন পর সংযুক্ত আরব আমিরাতে মাত্র আমাদের আবার এই ভিসা প্রক্রিয়াটা চালু হয়েছিল মাত্র বছর 2 আগে। আবার সেই জায়গাতে এখন কি হলো, সংযুক্ত আরব আমিরাত সমস্ত ভিসা বন্ধ করে দিল, 57 জনের সাজা দিয়েছে তারা তাদের প্রচলিত আইনে। তার মানে শুধুমাত্র জাতীয়ভাবে না, জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ধন্যবাদ। আমি আসবো আবারও। সেলিম আরতাজ, আপনি কি বিশ্লেষণ করবেন? আপনাদের ক্ষমতাসীন দল, সরকার আপনাদের, এবং যে কথাগুলো দুজনে বলবার চেষ্টা করলেন যে এত বড় একটা পরিকল্পনা হলো এবং বেছে বেছে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যেটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বকে আঘাত করেছে, যে নজরুল কবির বললেন যে সার্বভৌমত্বে আঘাত করেছে। আপনারা ক্ষমতাসীন দল হিসেবে গোয়েন্দা ব্যর্থতা, নানা রকম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়কে আপনারা নেবেন না? না, উই আর টেকিং অল রেসপন্সিবিলিটিস। সব ধরনের দায় দায়িত্বই বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা থেকে যেই ঘটনাগুলো ব্যাক অ্যান্ড ফোর্থ পূর্বাপর যে ঘটনাগুলো গত কিছুদিনে ঘটেছে, আমরা উই আর টেকিং ফুল রেসপন্সিবিলিটি। এবং আমরা রেসপন্সিবিলিটি নেওয়ার কারণেই এই দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব, এবং আমরা সেই দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছি। এখন আপনি বলবেন যে এই ঘটনাগুলো কিভাবে ঘটে গেল, কেন ঘটে গেল, গোয়েন্দা সংস্থা কিংবা অন্যান্য কিছু। দেখেন, একটা বিষয় পরিষ্কার যে গত 15-16 বছর যাবৎ বাংলাদেশের একটা রাজনৈতিক প্রতিপক্ষ শক্তি, যারা কিনা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা, প্রচারণা তুমুল এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়ে বারবার নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে তারা বারবার ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থ হওয়ার পরে তাদের যে পরিত্যক্ত রাজনৈতিক স্বার্থ, আই রিপিট, তাদের যে পরিত্যক্ত রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করার জন্যে স্টুডেন্টসদের এই যে মুভমেন্ট, তাদের এটাকে আমি আন্দোলন খুব একটা বলবো না, আমি বলবো তাদের এটাকে দাবি। তাদের যে দাবিটা ছিল, সেই দাবিটার সাথে সরকার, আদালত এবং ছাত্র যাদের দাবি, সবাই কিন্তু একমত। এখানে দ্বিমতের কোনো জায়গা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমরা প্রত্যেকটা জায়গায় বলেছি যে গত 52-53 বছরের সময়ের পরিক্রমণের মধ্য দিয়ে কোটা সিস্টেমের ভেতরে যে আমাদের চাকরি কিংবা অন্যান্য যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার একটা লজিক্যাল রিফর্ম অবশ্যই প্রয়োজন, এবং সেই লজিক্যাল রিফর্মের দিকেই আমরা যাচ্ছিলাম। সেই রিফর্মের দিকে যাওয়ার মাঝখানে এটা কারোর বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই, সহজেই বোঝা যায় ওই পরিত্যক্ত রাজনৈতিক শক্তি পেছন থেকে বাংলাদেশকে এইভাবে আবার অস্থির করে তুলেছে। কেন আপনার ইম্পর্ট্যান্ট স্টাবলিশমেন্টগুলোতে হামলা, কেন আপনার যেই জায়গায় অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা, সেই সমস্ত জায়গাগুলোতে হামলা, খুব ইজি এটা। কেননা আমাদের আপনার কাছে আমি আসবো, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ হারুন রশিদ, বিপিএম বা পিপিএম বার, যিনি ডিবি প্রধান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। আমরা সংযুক্ত হচ্ছি। জনাব হারুন রশিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি জানি অনেক ব্যস্ত আপনারা আছেন, তারপরেও আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনি বলুন যে এই যে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, যে ঘটনা ঘটে গেল মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, মানুষ স্বাভাবিকভাবে এখন আসতে পারছেন, একটা মনস্তাত্ত্বিকভাবে মানুষ কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়েছে। আপনারা স্বাভাবিক হওয়ার জন্য কি কি কাজ করছেন আপনারা, বিষয়টি কি? দেখেন, আমরা তো আপনি জানেন যে একটা মানে কোমলমতি ছাত্রদের একটা কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে একটা মানে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে, যারা পরবর্তী পর্যায়ে আন্দোলনটা কোঠাতে না রেখে তারা ব্যক্তিগত স্বার্থ, বিশেষ করে দেশকে অচল করা, অস্থিতিশীল করা, এবং আপনারা দেখেছেন জামাত শিবির চক্র এবং বিএনপির একটা গ্রুপ, তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিটিভি ভবন, সেতু ভবন এবং ডাটা সেন্টার এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল, সেখানে তারা হামলা করলেন, এবং তারা এমনভাবে হামলা করলেন যে আমরা বুঝতে মানে এটা কি আসলে কেন, তাদের উদ্দেশ্যটা কি? এখানে কোঠা বিরোধী আন্দোলন, যেখানে সরকার সুপ্রিম কোর্টে একটা নির্দেশনা দিয়েছেন 4 সপ্তাহ, সেটাকে তারা না মানে তারা ওই দিকে এসে এমনভাবে জামাত শিবির চক্র বিএনপি আন্দোলন শুরু করলেন, সেটা আমরা দেখা এটা তাদের বিরুদ্ধে যে কাজ করব, তারা এমনভাবে পুলিশের উপরে হামলা শুরু করলেন, থানাগুলিতে হামলা করলেন, এবং রাষ্ট্রীয় মানে সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে হামলা করলেন। এতে আমি বুঝতে পারি না তারা কেন 71 সালে আমরা দেখেছি যখন জামাত শিবির বা স্বাধীনতা বিরোধী চক্র পাকিস্তানিরা তারা পোড়ামাটি নীতি অবলম্বন করে দেশকে শেষ বেলায় তারা এইভাবে আক্রমণ করেছিল যে সবকিছু ধ্বংস করে দিয়েছিল, ঠিক সেই কায়দায় তারা আবার আমার কাছে কেন মনে হয়েছে তারা সেটাই তারা অবলম্বন করেছে। আজকেও আমি মনে করি আমরা এখন আশ্বস্ত করতে চাই, আমরা যারা আপনি জানেন বাংলাদেশ তথা ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে তারা পুলিশকে হত্যা করেছে, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশকে যেভাবে যারা মানে মারপিট করেছে, থানাগুলিতে ভাঙচুর করেছে, রাষ্ট্রীয় বেসরকারি স্থাপনাগুলিতে তারা যেভাবে হামলা করেছে, আমরা তাদের নাম নাম্বার সব আমরা পেয়েছি। জনাব হারুনুর রশিদ, একটি ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করি, সেটি হচ্ছে যে প্রসঙ্গ উঠেছে যে ঘটনাটি ঘটেছে একটি সুপরিকল্পিত এবং দীর্ঘদিন ধরে, কিন্তু যেটা বলেছে আপনি বলেছেন যে তারা পুলিশ থানায় বিভিন্ন যে আক্রমণ করেছে, তাহলে গোয়েন্দা তথ্য ফাংশনিং কি ছিল, এখানে কি ব্যর্থতা আছে কিনা? আমরা তো সেটা বলি, অবশ্যই আমরা তো সে কাজটা, তারা তো বারবারই এই কাজটা করে 28 অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন, তারা পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু পুলিশকে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। শুধু তাই না, তারা দেখবেন ঢাকা শহরে প্রধান বিচারপতির বাসভবন, তাদের দীর্ঘদিনের একটা বাসনা, তারা রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, তারা এই সরকারকে দেশকে তারা মানতে চায় না। তাহলে তারা কি মানতে চায়? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা রাষ্ট্রীয় সরকারের কাজ করি, আমাদের কাজটা হলো যারা এই যে দুর্বৃত্তরা বারবার রাষ্ট্রের যে উন্নয়নমূলক কার্যক্রম যেখান থেকে পরিচিত হয় সেগুলিকে তারা কেন টার্গেট করে, আমার কাছে প্রশ্ন সেটাই। আমরা মনে করি এখানে কোনো গোয়েন্দা না, এখন কেউ যদি মনে করে যে আমার পুলিশকে হত্যা করবে, কেউ যদি মনে করে তারা মানে রাষ্ট্রীয় স্থাপনাগুলিকে হামলা করে, থানা হামলা করে পুলিশের মনোবলকে ভেঙে দিবে, এটা তারা হতে দেওয়া যাবে না। এটা বকার সফরকে তারা বাস করে। আপনি কি মনে করেন যে এটা হঠাৎ করেই করেছে, না একটা পরিকল্পনা আছে এর পেছনে? যে পরিকল্পনা থাকলে কেন সেটা ধরা পড়লো না গোয়েন্দা জালে? আমি মনে করি এটা আমরা তো একটা সুযোগ দিচ্ছিলাম, কোমলমতি ছাত্ররা তারা কোটা আন্দোলন করছিল, তাদের আমরা বোঝার সময় দিচ্ছিলাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা রয়েছে 4 সপ্তাহ পরে সব ঠিক হয়ে যাবে। আন্দোলনটাকে কি আপনারা হালকাভাবে নিয়েছিলেন, শুধু কোমলমতি ছাত্রদেরই রেখেছিলেন? আমরা এটাকে এটার আড়ালে তারা যে পরিকল্পিতভাবে তাদের জামাত শিবির চক্র, বিএনপির কিছু উঠতি বয়সী যারা নতুন পদ পেয়েছে, যারা নতুন পদ পেয়ে তারা যেটা চেষ্টা করেছিল তাদের লন্ডনে বসে যেতে হুকুম তাকে খুশি করার জন্য হত্যা করলো, তারা যে স্থাপনাগুলি ভাঙচুর করলো, নষ্ট করলো, তারা আমাদের বিভিন্ন স্থাপনা বিভিন্ন ভবনগুলিতে হামলা করে ডাটা নষ্ট করে তারা রাষ্ট্রকে অকার্য করতে চেয়েছিল। জনাব হারুন রশিদ, আমি একটি বিরতির পরে আবারও আপনার কাছে আসবো। আপনার কাছে প্রশ্ন রাখি যে এখন স্বাভাবিক অবস্থা সৃষ্টি করবার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, একটি বিরতির পরে এই কথা আপনার কাছে আমি শুনবো, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আলোচকদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে, আমরা বিরতির পরে আপনার কাছে আবারও আসছি। দর্শক, নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সেলিম ইমরান খান। আজ আমাদের আলোচনার বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে। ফিরছি আলোচনা, এই পর্যায়ে আবার যাচ্ছি
সেলিম আক্তার জজ, আপনি যেখানে শেষ করেছিলেন যে আমি যেখানে শেষ এই যে বিষয়গুলো আসছে যে আপনার দল হিসেবে কারণ সরকারের ক্ষমতায় আছে, সেখানে এই যে নানা রকম প্রসঙ্গ উঠছে যে এত পরিকল্পিতভাবে হামলা যোগ্য হলো, অর্থনীতিকে পঙ্গু করা হলো, এই বিষয়ে কি আপনাদের কোনোই কি মূল্যায়ন ছিল না, বা দলীয় তথ্য, গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করছে না? আপনারা কিন্তু আপনাদের দলীয় নেটওয়ার্কে কি ছিল না এই বিষয়গুলো জানবার, প্রতিরোধ করবার? আমি আপনার এই আপনাদের জেনারেল সেক্রেটারি বলেছিল যে ছাত্রলীগ একাই যথেষ্ট, তারা প্রতিরোধ করবে, সেগুলো কোথায় গেল? আমি আপনার এই পর্বের যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তর একটু পরে দিই। আর আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি উনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের উপর ভিত্তি করে আমার নতুন করে কোনো কথা বলা সাজে না। উনি যেটা বলেছেন হয়তো ওনার নিজস্ব জায়গা থেকে যে এই তথ্যগুলো ছিল, সেই তথ্যের জায়গা থেকে উনি বলতে পারেন। এ বিষয়ে আমার ভিন্ন কোনো মতামত কিংবা ব্যক্তিগত কোনো মতামত নেই। তবে এই আন্দোলনে আমি যেটা বলেছি, স্টুডেন্টদের যেই দাবি দেওয়া, এই দাবিটার সাথে আন্দোলনের কোনো সংযোগ ছিল না। ছাত্রদের দাবি যেটা ছিল সেটা কিন্তু সরকার মেনে নিয়েছে। পরে এইটাকে আন্দোলনে রূপান্তরিত যারা করেছে, তারা হচ্ছে আপনার গত 15 বছরের সেই রাজনৈতিক পরিত্যক্ত শক্তি, এবং এই শক্তিগুলো আপনার রিগ্রুপ হয়েছে দীর্ঘদিন যাবৎ। এবং তারা যেইভাবে আপনার একদম পিওর মিলিশিয়া এবং টেরোরিস্টরা যে ধরনের আক্রমণ করে থাকে বলে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। এর আগে দেখেছি যে এই বাংলা ভাইয়ের মতো মানুষকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, একই কায়দায় কিন্তু সেই একই রকমের টেরোরাইজ তারা এই দেশে করেছে। তার কারণ একটাই, জনগণকে ভীত সন্ত্রস্ত করে ফেলা, মানুষকে জিম্মি করে ফেলা, এবং এই জিম্মি করার মধ্য দিয়ে তাদের সেই ভেস্টেড ইন্টারেস্ট আবার রিয়েলাইজ করার জন্য গেছে। সেই জায়গায় আপনি বলতে পারেন যে আমাদের পার্টি নেটওয়ার্ক কিংবা আমাদের ইন্টেলিজেন্সের কোনো জায়গায় ঘাটতি কিংবা খামতি ছিল কিনা। কিন্তু আপনাকে একটু বুঝতে হবে একটা বিষয়, যে যখন আদালতের একটা রায় ক্রমাগতভাবে আসছে, তখন রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে সেইটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ঘটনার আকস্মিকতা এত ভয়ানক হয়ে গেছে, এটা খুব আকস্মিকভাবে হয়েছে। ঘটনাটা আকস্মিকভাবে হয়েছে, কিন্তু পরিকল্পনা দীর্ঘদিনের। সেই ঘটনার আকস্মিকতায় কিন্তু আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা এইভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, আমাদের যে সমস্ত মনুমেন্টাল ডেভেলপমেন্ট যেগুলো আমরা বলে থাকি, ঠিক পার্টিকুলারলি সেই সমস্ত জায়গায় তারা গান পাউডার দিয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে। তো এইগুলো বোঝাই যায় যে তারা কিসের জন্য করতে গিয়েছে, যে এই সরকারকে তারা স্বাভাবিকভাবে মোকাবেলা করতে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এখন তারা এই অস্বাভাবিক পন্থা বেছে নিয়েছে, যে অস্বাভাবিক পন্থা ইতিপূর্বে বাংলাদেশে তারা কয়েকবার ঠিক এই একই পথে আসার চেষ্টা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু দশকে দশকে পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষের কাছে। আমরা কিন্তু এই দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, জনগণের জানমালের স্বার্থে, এদেশের অর্থনীতির স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে বারবার জনগণকে সাথে করে নিয়ে এই দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি। এবং লড়াই করার ক্ষেত্রে দেশের প্রত্যেকটা সাধারণ আপামর মানুষকে আমরা আহ্বান জানাই যে এই ধরনের অপশক্তি যারা দেশকে বারবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে এইবার একদম চিরকালের মতো তাদেরকে এই দেশ থেকে বিদায় করে দিতে হবে। তারা যেন এই দেশে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়া, অর্থনৈতিক সম্ভাবনাকে নষ্ট করা, ইন্টারন্যাশনাল যে সমস্ত কনস্পিরেশনসগুলো কাজ করে, সেই ধরনের রাজনৈতিক পরিকল্পনা আপনারা তো বিভিন্ন সময় বলেছেন। যখন এই ধরনের আক্রমণ হয়েছে 2013 সালে বা 15 সালে, 14 সালে, কিন্তু আপনারা বলেছেন, কিন্তু দৃশ্যমান যেটা নজরুল কবির বললেন যে যেটি সাতক্ষীরায় ঘটেছিল ওই সময় ঘটনাগুলো আসছে, আর অনেকটা বিচারও হয়নি অনেকগুলার। সেই পরিকল্পনা মেফিক তো দৃশ্যমান কোনো পরিকল্পনা দেখা যায়নি যে আপনারা নস্যাৎ করবেন, যে কথাগুলো আপনারা সবসময় বলে এসছেন সেগুলো বাস্তবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নয়। জামাত ইসলাম কিংবা অন্যান্য জঙ্গি যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে, তারা যেমন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে, বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবে নৃশংস রাজনীতিতে বিশ্বাস করে না। যেই বিষয় রাজনৈতিকভাবে তো মোকাবেলা করা যেত, অবশ্যই তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা আমরা এই বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত ক্রমাগতভাবেই করে আসছি। এখন যেই বিষয়গুলো নৃশংসভাবে অনেক সময় বিভিন্ন সময় তারা হত্যা করেছে, সেই বিচার কার্যক্রমগুলো দীর্ঘসূত্রিতা, দ্যাটস দ্য কোশ্চেন। এখন এই দীর্ঘসূত্রিতার ক্ষেত্রে, মামলার বিচারের ক্ষেত্রে বেশ কিছু বিষয় কাজ করে। এখানে সাক্ষ্য প্রমাণ, দালিলিক তথ্য, আদালতে বিচারক সংকট, বিচার শুধু বিচার তো একটি পার্ট আছে, আর একটা অন্যটি জিনিস হচ্ছে যে আপনাদের রাজনীতিকে সেইভাবে প্রস্তুত করা, সেটি কি ছিল? আমি প্রস্তুত করতে পেরেছেন গত 10 বছরে? এই সমস্ত কালপ্রিটস এবং মিসক্রিয়েন্টস যারা আছে তাদেরকে ধরার পরে বিচারের আওতায় এনে তাদেরকে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। আমরা কিন্তু ট্রাইব্যুনাল করে তাদেরকে হত্যা কিংবা ফাঁসি দিতে পারি না।
আমরা এটা কখনোই করি না, কেননা বাংলাদেশের স্বাভাবিক বিচার ব্যবস্থা, নজরুল কবির স্বাভাবিক বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু জাতির পিতা হত্যাকাণ্ডের বিচারও কিন্তু আমরা ট্রাইব্যুনালে করা হয়নি, বাংলাদেশের প্রচলিত আইনেই তাদের বিচার করা হয়েছে। ঠিক একইভাবে কোনো ট্রাইব্যুনাল কিংবা স্পেশাল বিচার ব্যবস্থায় আমরা যাচ্ছি না, স্বাভাবিকভাবে করা হচ্ছে দেখে দীর্ঘসূত্রিতার কিছু কারণ থাকতে পারে। 15 বছর অ্যাক্টিভ করতে পারেননি। ধন্যবাদ নজরুল কবির। জর্জ ভাই তার দলের পক্ষ থেকে ব্যাখ্যা দিলেন, আমি ওই জায়গায় না গিয়ে কয়েকটা প্রশ্ন বলি। ধরেন যে আপনি তো শুরু থেকে আজকে যে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, আমি একটু দুজনের সঙ্গে একটু ভিন্নমত পোষণ করেই বলেছিলাম যে খুব সহসা হবে না, কারণ প্রশ্নটি দার্শনিক এবং রাজনৈতিক। আমি খুব স্পষ্ট করে বলি, এর আগেও বলেছি, একটা জিনিস খেয়াল করে, আজকে আরিফ জেবতিক আছে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, স্লোগান দেওয়া হয়েছিল সেই সময় গণজাগরণ মঞ্চের থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন হয়েছিল। সরকার কিন্তু সেই সময় ট্রাইব্যুনালে আইন করে নাই, গণজাগরণ মঞ্চ আইন করেছে, সরকারকে আইন করতে বাধ্য করেছে। 70 জন পার্লামেন্ট সদস্য এসে একাত্মতা ঘোষণা করে সেই আইন পাশ করিয়ে তারপর বিচার করে তারা যার যার মতো ঘরে ফিরে গেছে। সেই সময় তুই রাজাকার স্লোগানের পাল্টা জবাব তারা দিয়েছে। কিভাবে? আমি রাজাকার বলে। একটা একটা করে আপনাকে বলছি। শিক্ষক হামলা, বাংলাদেশে কোনো আন্দোলনে কোনো শিক্ষকের উপর হামলা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি লজ্জিত, মর্মাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক মার খেয়েছে। আজকে থেকে শুরু করে কোনো দিন এই ছাত্রদের 8 দফা 4 দফা একটা দাবির মধ্যেও নাই শিক্ষককে যারা পিটিয়েছে তাদের বিচার করতে হবে। আমি লজ্জিত, মর্মাহত, দুঃখিত, সংক্ষুব্ধ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পেটানো হয়েছে। সে বহিরাগত হোক আর সে ছাত্র হোক, এইটারও তদন্ত হতে হবে, ভয়ানকভাবে তদন্ত করতে হবে। শিক্ষকদেরকে গায়ে হাত তোলা এটা কোনো চারটিখানি কথা নয়। 71 সালে অনেক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার ছিলেন, তারা হেল্প করেছেন ইয়াতে পাকিস্তানি সেনাদেরকে। তখনও পর্যন্ত মুক্তিযোদ্ধারা ফিরে এসে বা 71 সালেও কাউকে হত্যা করে নাই, বরঞ্চ এই শিক্ষকরা অন্য মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, অন্য শিক্ষকদেরকে হত্যা করার জন্য কাজ করেছিল। জায়গাগুলো বুঝতে হবে আপনাকে। খেয়াল করবেন, যতগুলো জায়গায় বঙ্গবন্ধুর ছবি ছিল, শুধুমাত্র যদি এই সরকার প্রধান তো এখন শেখ হাসিনার ছবিটা ভাঙতো আমার কোনো আপত্তি ছিল না। প্রত্যেকটি জায়গাতে বঙ্গবন্ধু ছবি, বিটিভির মুরাল থেকে শুরু করে যত জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে সমস্ত ভাস্কর্য ভাঙা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী আন্দোলন কে বা কারা করেছে, কারা সমর্থন করেছে? যুদ্ধাপরাধীদেরকে ওই 13 সালে 14 সালে রাজবন্দী হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দিয়েছে, সমাবেশ করেছে। ওই ছবি আছে। কোন রাজনৈতিক দল, কোন বিরোধী দল? যোগসাজশগুলো স্পষ্ট দেখেন। ফলে লড়াইটা দার্শনিক এবং রাজনৈতিক। এই লড়াই কোনোভাবেই এইভাবে সলভ হবে না। আপনি শুধুমাত্র আইন দিয়ে সলভ হবে না, শুধুমাত্র পুলিশ দিয়ে সলভ হবে না। বাংলাদেশের পুলিশ খেয়াল করে দেখবেন। আচ্ছা নজরুল কবির, ওই হারুন রশিদ আছে, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমি একটু শেষ করি হারুন ভাইয়ের আগে। বাংলাদেশের পুলিশ 71 সালে সর্বপ্রথম মুক্তিযুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই পুলিশ বাহিনীকে 2014 সালে যেইভাবে মাথায় আঘাত করে মারা হয়েছিল, এবারও তাই হয়েছে। আগে কি পুলিশ আক্রমণ করেছিল কোথাও? আমি যদি আজকে বিনয়ের সঙ্গে আন্দোলনকারীদের প্রশ্ন করি যে শাহবাগে ব্যারিকেড যেদিন তারা ভাঙলো, পুলিশ কি বাধা দিয়েছিল? তাহলে সেই দিন মিছিল থেকে কেন এপিসির গাড়িতে দাঁড়িয়ে উদ্যাম নৃত্য করা হয়েছিল? এই প্রশ্নগুলি, আত্মসমালোচনাগুলো আমি আশা করেছিলাম আমার সন্তান সমতুল্য ছাত্রদের কাছ থেকে তারা বলবে। সরকারের অবশ্যই দোষ আছে, সরকার অবশ্যই ফল করেছে, সরকার অনেক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, কিন্তু পুলিশ বাহিনী শুরুর দিকে যেই ধৈর্যের পরিচয় দিয়েছিল, আর এই নাশকতার জন্য কোনো গোয়েন্দা বিভাগ তার দায় এড়াতে পারে না, সরকার এড়াতে পারে না। ধন্যবাদ হারুন রশিদ। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যেটা প্রশ্ন করেছে নজরুল কবির, যে গোয়েন্দা বিভাগ কোনোভাবে দাঁড়াতে পারে না। আরও একটা প্রশ্ন মনে আছে। হারুন ভাইকে বিনয়ের সঙ্গে বলতে চাই যে সেটি হচ্ছে বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা নানা সময়ে আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছে, আপনারাও সহায়তা করেছেন। বাংলাদেশের এতগুলো টেলিভিশন, অনেক টক শোতে বলা হয়েছে এই আন্দোলনের পেছনে কারা ছিল। শুধু আওয়ামী লীগ নেতারা বলেছে ব্যাপারটা এরকম নয়, বিভিন্ন সুধী সমাজে বিভিন্ন জন বলেছে। তখনও পর্যন্ত আপনাদের কি টনক নড়ে নাই? তখনও পর্যন্ত কেন আপনারা সাবধান হন নাই? আমরা তো দেখেছিলাম 18 ডিসেম্বর 28 ডিসেম্বর জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আপনারা ঠেকিয়েছিলেন নাশকতাকে। সেই সময় 28 জন সাংবাদিক আহত হয়েছিল, তাদেরকেও মাথায় আঘাত করা হয়েছিল। আর এইবারও সমস্ত গণমাধ্যম কর্মীদেরকে আঘাত করা হয়েছে।
কোনো ধরনের ইনফরমেশন আপনারা পান না? জনাব হারুন রশিদ। না, আসলে ঠিকই বলেছেন। আসলে আপনি যে কথাটা বলছেন, আসলে আমরা তো হলাম যে ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ। আমরা এই কাজটা করি। আমরা গোয়েন্দা তৎপরতা পাওয়ার পরে আমরা অ্যাকশনে যাই, আমরা এই কাজগুলি করি। যেহেতু আপনারা জানেন একটা নিয়মতান্ত্রিক আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন চলছিল, সেখানে যে হঠাৎ করে একটা গ্রুপ অনুপ্রবেশকারী ঢুকে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে, সেটা আমরা কিন্তু সেদিকে আমরা কিন্তু তথ্যপত্র সংগ্রহ করতে থাকি। আমরা যখন তথ্যপত্র, তখন ইতিমধ্যে তারা কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় থেকে বেরোয়, তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে, উত্তরা, যাত্রাবাড়ি, তারপরে রামপুরা, বিভিন্ন জায়গাগুলি তারা কিন্তু অবস্থান নেয় এবং তারা এমনভাবে ব্যাপক ভাঙচুর শুরু করে, যেটা আমি আগেও বলেছি যে তারা এক পরিকল্পিতভাবে তারা নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে তারা দুর্বৃত্তায়ন করেছে এবং এমনভাবে দুর্বৃত্তায়ন করেছে, তাদের উদ্দেশ্যই ছিল যে তারা পাকিস্তানি কায়দায় অকার্যকর রাষ্ট্র করে তারা এখান থেকে তারা মানে এদেশের যত উন্নয়নমূলক অবকাঠামো আছে সেগুলি ধ্বংস করে তারা একটা পাকিস্তানি কায়দায় দেশটাকে নিয়ে যাওয়া। এবং আপনি একটু আগে নজরুল ভাই বলেছেন, আমরা পুলিশ সবসময় আমরা কিন্তু আত্মাহুতি দিয়ে, আমরা 71-এ যেমন আত্মাহুতি দিয়েছি, আমরা এবারও কিন্তু দেখেন আমাদের 3 জন পুলিশ সদস্যকে তারা পিটিয়ে হত্যা করেছে। তারপরে আমরা বাধ্য হয়েছি যে আমরা তাদেরকে এখান থেকে সরা বা বিভিন্ন ধরনের অ্যাকশন গ্রহণ করা। আমরা কিন্তু বারবার বলি কথা, আমরা যে অ্যাকশন আমরা যেভাবে তাদের মাধ্যমে আমরা নিগৃহীত হয়েছি, আমাদের থানাগুলিকে ভেঙে দেওয়া হয়েছে, ফাঁড়িগুলিকে ভেঙে দেওয়া হয়েছে, আমরা মনে করি আমরা প্রথম দিক দিয়ে অত্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছি এবং সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা রঞ্জিত করতে চাই নাই। আমরা মনে করি যারা মনে করেছিল যে এখানে আমাদের প্রতি হামলা করে পুলিশকে মনোবলকে ভেঙে দিয়ে দেশটাকে একটা পিছনের দিকে নিয়ে যাবে, তারা আসলে ব্যর্থ হয়েছে। এখন আপনাদের পরিকল্পনা কি আছে মানুষের ভিতরে স্বাভাবিক আস্থা ফিরিয়ে আনবার বা অন্যান্য ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? একদিকে আমরা কাজটা করেছি, আমরা যে জামাত শিবির চক্র, বিএনপি যারা এই হত্যাকাণ্ডে আমাদের পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় আগুন দিয়েছে এবং আমাদের রাষ্ট্রীয় এবং বেসরকারি সম্পদগুলিতে আগুন দিয়ে নষ্ট করেছে, তাদের নাম নাম্বার সব আমরা পেয়ে গেছি। এবং আপনারা জানেন অনেক ডোনার যারা ডোনেশন করেছে, অর্থ বিনিয়োগ করে তাদের গ্রেফতার করেছি এবং নতুন কমিটিতে যারা স্থান পেয়েছিল তাদেরকে দেখানোর জন্য তারেক জিয়া যে অর্ডারগুলি করেছে, আমরা সকলের মোবাইল থেকে ডিজিটাল অ্যানালাইসিস সবগুলি বের করেছি। সে তারেক জিয়া লন্ডন থেকে বসে সে যে ধরনের অর্ডার করেছে যে তোমরা যদি সেটা ভাঙচুর না করো, হত্যাকাণ্ডে অংশগ্রহণ না করো, তা হাতে ছুরি দিয়ে চলে যাও, তারা এই ধরনের নির্দেশ প্রদান করেছে। আমরা সকলকে আইনের আওতায় নিয়ে এসেছি। আরো অনেকের নাম্বার পেয়েছি। জামাত শিবির চক্রের যে মূল নেতা মিয়া গোলাম পরোয়ারের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা মনে করি তারা সকলে, জামাত এবং বিএনপি একসাথে মিলে তারা যেভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে যেভাবে আক্রমণ করেছে, ধ্বংসাত্মক কার্যগুলো চালিয়েছে, আমরা মনে করি এটা তাদেরকে আমরা সকল তথ্য সংগ্রহ করেছি, গ্রেপ্তার করেছি, তাদের বিরুদ্ধে অনেকগুলি মামলা রুজু হয়েছে এবং আমরা মনে করি সকলকে আমরা বাংলাদেশের যে প্রান্তে তারা থাকবে তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই এবং সেই কাজটা 28 অক্টোবর। হারুন রশিদ, মানুষের ভিতরে আস্থা এবং স্বস্তি ফিরে আসবার জন্য আপনারা যে আতঙ্কের ভিতরে আছে সে ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সংক্ষেপে যদি বলেন? আমি একটা কথাই বলি, কারণ মানুষ জেনেছে। আমরা যে বলি জামাত শিবির চক্র তারা তো 71-কে মানতে পারে নাই, তারা পাকিস্তানের দোসর, তারা বাংলাদেশের উন্নয়নকে তারা ভালোবাসছে না বলে তার বাংলাদেশের উন্নয়নের পার্ট পুলিশ বাহিনীকে তারা সহ্য করতে পারছে না। আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝেছে যে তারা যে ধরনের অন্যায় কাজটি করেছে, পুলিশের উপরে হামলা করেছে। এখন আমরা রেড করছি, বিভিন্ন এলাকাগুলিতে রেড করছি, তারা যে জায়গাগুলোর অবস্থা রেড করছি। এখন আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে আস্তে আস্তে স্বস্তি ফিরে এসেছে এবং ঢাকা শহরের মানুষ কিন্তু এখন মোটামুটি ভাবে পুরা ঢাকা শহরে কিন্তু এখন আর কোনো ঝামেলাও নেই। তবে আমি মনে করি যেহেতু কারফিউ চলছে, কারফিউ থাকার কারণে মানুষ হয়তো ঘর থেকে কম বেরোচ্ছে, বাট এমনি পরিবেশ অত্যন্ত স্বাভাবিক। আমি মনে করি কয়েকদিনের মধ্যে এটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ বিরাজ করবে। অফিস আদালত অলরেডি কালকে থেকে খুলে যাচ্ছে। আমি মনে করি আপনি কিছু বলতে চান জনাব হারুন রশিদকে? ধন্যবাদ হারুন রশিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার ভিতরে আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন। আরেকটি থেকে আপনি বলুন যে প্রশ্নটি নজরুল কবির কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, সেটি হচ্ছে যে এই যে আন্দোলন যেটা করছে ছাত্ররা এবং তাদের 65 জন অর্থাৎ সমন্বয়কারী আছে সম্ভবত 65 জন,
এদের ক্রেডেনশিয়াল সম্পর্কে অনেকেই প্রশ্ন তোলবার চেষ্টা করছেন, কারো কারো ক্রেডেনশিয়াল সম্পর্কে, যে সারফেসে কেউ কেউ আছেন, নিচে ছিল অন্যরা। এই ব্যাপারে কি আপনি একটু আন্দোলন করেছেন? কি মনে করেন এই বিষয়ে আসলে এই মুহূর্তে মন্তব্য করা উচিত না, এটা আসলে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত। কিন্তু এই জায়গাগুলো অনেক অনেক বিষয় আছে। আপনি দেখবেন এই যে এখন হারুনুর রশিদ সাহেব কথা বললেন, আসলে হয় কি এগুলো কিছু মুখস্থ স্ক্রিপ্টের দিকেও যাচ্ছে, যে যাই হচ্ছে বিএনপি জামাত করতেছে, বিএনপি জামাত এখন একটা ফ্রেজ হয়ে গেছে, মানে একই ফ্রেজে তারা আসলে দুইটা পার্টি, কিন্তু আমরা সবসময় জানি যে একসাথে উচ্চারিত হয়। এর বাইরেও কিন্তু সাবেক জামাতিদের সংগঠনগুলো আছে, সাবেক বিএনপি আলাদের সংগঠন আছে, এরা কিন্তু সাবেক না, এরা অফিসিয়ালি সাবেক। কিন্তু মানে যে লোক জামাতে একবার ঢুকছে সে কিন্তু জামাত থেকে বেরোয় না, সে এখন বিভিন্ন মুখোশ লাগিয়ে বিভিন্ন এটা বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। মানে জামাত তো একবার মুক্তিযুদ্ধ সংগঠনও করেছিল। সো এই কাহিনীগুলো আছে। তারা কি তদন্তের ভিতরে আছে? এই যে ছোট ছোট গ্রুপ, ছোট ছোট রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে, এই যে নজরুল ভাই একটু আগে বললেন, যেটা হচ্ছে যেমন ধরেন প্রবাসী অধিকার পরিষদ গিয়ে মিছিল করতেছে মিডল ইস্টে। আপনি যখন শুধুমাত্র বিএনপি ধরছেন এবং জামাত ধরছেন, শুধুমাত্র অফিসিয়াল ফেসগুলো ধরছেন, আপনি কিন্তু এই পেরিফেরির যে ক্ষুদ্র এন্টিটিগুলো তৈরি করেছে তারা, এগুলাকে কিন্তু আপনি ইগনোর করে যাচ্ছেন। সেই ক্ষুদ্র এন্টিটির মাধ্যমে কিন্তু লিডারশিপ তৈরি হচ্ছে। কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। কিছু হচ্ছে ছোট ছোট পলিটিক্যাল পার্টির নামে হচ্ছে, কিছু সুশীল সমাজের নামে হচ্ছে, কিছু সুশীল ছাত্র সংগঠনের নামে হচ্ছে, কিছু ডিবেট সংগঠন, সমাজ সংগঠন, ব্লাড ডোনেশন সংগঠন বিভিন্নভাবে হচ্ছে। এবং এটা জামাত কিন্তু বহু আগে থেকে করে, সেই ফুলকুড়ি চক্র থেকে শুরু করে তাদের এই এইটা তাদের প্র্যাকটিসের মধ্যে। আপনি বলতেছেন যে এগুলো একটা আতন্ত্রের ভিতরে আসতে হবে? না না, এই জিনিসগুলোকে যদি আপনি ভিতরে না নেন, তাহলে আপনি এটাকে কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলন পর্যন্তই বলবেন এবং এইভাবেই হবে। এবং প্রতিবার যে আপনি কি বলা যায় ঘুঘু ধান খেয়ে চলে যাবে তা কিন্তু নয়। এইবারের এটাকে তো আমি মনে করি যে এক ধরনের টেস্ট কেস হইতে পারে তাদের। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে এত বড় ঘটনা টেস্ট কেস, এটা টেস্ট কেস হিসাবে আমার কাছে মনে হয়। কারণ এটা শেষ পরিণতির দিকে, কারণ পরিণতিটার যে মুখোশটা ছিল বা যাদের উপরে নির্ভর করে এটা করা হয়েছে, ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের তো আবার এর পরের অংশ হোয়াট নেক্সট নাই। আপনি হয়তো সরকারি সবগুলো প্রতিষ্ঠান দখলই করে ফেলতে পারতেন, নিয়ে বসেই থাকলেন, তারপরে কি এখানে তো একটা পলিটিক্যাল লিডারশিপের জায়গা তৈরি হবে। সেই জায়গাটা কিন্তু এখানে গ্যাপটা রেখে দিয়েছে। পরের বার হয়তো এটা নাও হতে পারে। আপনি এটা মনে রাখতে হবে, 14 সালে নির্বাচনের আগে এবং তৎপরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, বা 13 সালের গণজাগরণ মঞ্চের আগে যে জামাত শিবিরের তাদের রাজাকারদের বাঁচানোর জন্য যে বিধ্বংসী আন্দোলনগুলো হয়েছে বা হেফাজতের আন্দোলনটা, এগুলো কিন্তু ঢাকা শহরকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই ওইভাবে। মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি বলি, হেফাজত কয়েক লক্ষ লোক নিয়ে এসেও তো ঢাকা শহরে ডেমনস্ট্রেট করেছে, ভাঙচুর করেছে, জ্বালাপুরা সব করেছে। নিয়ন্ত্রণ বলতে যে জিনিসটা, সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পারে না শাপলা চত্বরের বাইরে। এইবার কিন্তু সেটা এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, এবং সেই চ্যালেঞ্জে আপনি সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখন সেলিম ভাই নতুন করে দেখার বিষয় আছে। আপনি এই যে আওয়ামী লীগ এখন জর্জ ভাইদেরকে যে করে বলতেছে, তাদের লিডারশিপের প্রশ্ন করা উচিত আছে যে এই লিডারশিপ 20 বছর আগের লিডারশিপ, 10 বছর আগের লিডারশিপ আর এখনকার এই যুগের লিডারশিপ, জেন জি জেন আলফার সাথে ডিল করার লিডারশিপ, একই লিডারশিপ থাকবে কিনা না, একই চিন্তাভাবনা থাকবে কিনা না। একইভাবে আমাদের দেখার বিষয় আছে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো বা বিভিন্ন জায়গায় যে আমাদের তথাকথিত বড় বড় সরকারি কর্মকর্তারা বছরের পর বছর বসে আছেন, তাদেরও সেই চর্বি জমে গেছে কিনা, তারাও সেই শ্রান্তি ক্লান্তির মধ্যে আসছেন কিনা, এইখানে ফ্রেশ ব্লাড দেওয়ার ব্যাপার আছে কিনা, বা সেখানেও তো তাদের লোক থাকতে পারে। না সেটা তো থাকতেই পারে। আমি বলছি যে এই জায়গাগুলো যদি আপনি নতুন করে চিন্তা না করেন, রাজনীতির ক্ষেত্রেও এই জায়গাটা আপনি এখনো যদি বসে থাকেন যে শুধুমাত্র জামাত বিএনপি এর পেরিফেরিতে তাদের লোকরা যে তাদের একটু দূরে দাঁড়িয়ে বিভিন্ন মুখোশ নেই। যে আপনি যে কথাটা বলেছেন যে 65 লোকজন যে ছাত্রনেতা আছে তাদের ক্রেডেনশিয়াল কি, তারা কিভাবে সংগঠিত হলো, কিভাবে হলো, এই জায়গাগুলোতে 65 জন আমি ধরেই নিচ্ছি, 65 জনের মধ্যে হয়তো 64 জন খুবই আন্তরিক এবং শুধুমাত্র সততার সাথেই আন্দোলন করেছেন। কিন্তু এদেরকে মোটিভেট করার জন্য যদি 64 জনের সাথে একজন থেকে থাকেন যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, সেই প্রশ্নটা কিন্তু খুঁজে বের করতে হবে এবং তুলে ফেলতে হবে। আপনি যদি এটা না তুলেন, কারণ এটা তো আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অমুক থাকা না থাকা আমাদের জনগণের জন্য, ধন্যবাদ, রাষ্ট্রের অস্তিত্বের একটা কোয়েশ্চেন যখন দাঁড়াবে, রাষ্ট্র হিসাবে এটাকে ডিল করতে হবে। সেলিম আক্তার জর্জ, সংক্ষেপে বলতে হবে আপনাকে। অর্থাৎ বলতে চেয়েছে সবাই আলোচনায় যে একদিকে গোয়েন্দা ফেলে, অন্যদিকে আপনারা রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে আপনারা পরিপূর্ণভাবেই অর্থাৎ ব্যর্থ হয়েছেন। বলবো জর্জ ভাই বলার আগে বলুন। আমি এখন বলি যে 30 সেকেন্ডে বাংলাদেশে তো সংস্কার শব্দটা খুব জনপ্রিয় হওয়ার চেষ্টা হচ্ছে। সবার আগে আওয়ামী লীগের সংস্কার দরকার। যেই দলটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, যেই দলটি মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, সেই দলটির ভেতরে বাইরে
এমন অসংগঠিত অবস্থা, আপনি আমাকে বলেন তো ঢাকা শহরের জনপ্রতিনিধিরা কোথায় ছিল? ঢাকা শহরের মানুষ বিপন্ন। সেই সময় আওয়ামী লীগ কি পুনর্গঠিত হতে হবে বা কারা কিভাবে সেটি বলতে চাই। দার্শনিক এবং রাজনৈতিক একদম আওয়ামী লীগ অলওয়েজ ইন দ্য রিফর্মিং প্রসেস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আওয়ামী লীগকে রিফর্ম করার জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন। এবং আপনার একটা জিনিস বুঝতে হবে যে একটা দীর্ঘমেয়াদী বিষয়, যখন সমস্ত দেশের দলীয় সম্মেলনের উপরে কেন্দ্র করে ভিত্তি করে যখন দল পুনর্গঠিত হয়, সেই পুনর্গঠিত হওয়ার যে প্রক্রিয়া, হ্যাঁ অবশ্যই আমাদের তো কিছু ডিলে মাঝে মাঝে হয়েই যায়। সেটাকে আমরা আপনার নিজের ভিতরে পরিবর্তন করবেন কিনা, নতুন করে চিন্তা করবেন কিনা, যে প্রশ্ন তুলেছেন নজরুল কবির, এইটা মানে অর্থাৎ চিন্তা করছেন এইটা ব্যক্তিগতভাবে আমার চিন্তা ভাবনার সঙ্গে কোনো কিছু যায় আসে না। দলের যারা উচিত কিনা, দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং যাদের উপর মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, তাদের অবশ্যই এই বিষয়ে ভাবনা চিন্তা কেমন অবশ্যই রিফর্মের। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।